নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা আর অমূল্য ছাড়া সবাই এসেছে। বিন্দুর বাপের বাড়ির অনেক আত্মীয় স্বজনও এসেছে। বিন্দু জানত রাগ পড়লেই অন্নপূর্ণা আসবেন, তাই সে গৃহপ্রবেশের পুজো ও লোকজন খাওয়ানোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বিন্দুর ছেলে এর চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি মনিকা। শুরু হচ্ছে আজকের নিবেদন বিন্দুর ছেলে। পুজোর আগের দিন যাদব বাড়ির ভেতরে ঢুকে এলোকেশিকে ডেকে সমস্ত খবরাখবর নিচ্ছিলেন। বিন্দু দরজার আড়ালে দাঁড়িয়ে অপরিসীম লজ্জায় চোখের জল ফেলছিল। বাবার থেকে বেশি ভাসুরের কাছে সে কত আদর পেয়েছে। মা ডাক ছাড়া যিনি বিন্দুকে কখনো ডাকেননি, তিনি একটা কথাও না বলে চলে গেলেন। পরদিন সকালে বিন্দু তার স্বামীকে ডেকে বলল, এত বেলা হলো, পুরুত বসে আছেন, বড়ঠাকুর তো এলেন না। তিনি কেন, আমি আছি, ভগ্নিপতি প্রিয়বাবু আছেন। না না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন, মাধব বলে ওঠে। এ সমস্ত বড় গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি, বলে বিন্দু কাঁদো কাঁদো হয়ে চলে গেল। এত উৎসব আয়োজন সব তার কাছে মিথ্যে হয়ে গেল। এলোকেশি এসে বলল, ভাড়ারের চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। ওইখানে এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ, কাকেটাকে মুখ দেবে যে। তবে ফেলে দাও গে। পিসিমা এসে বললেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবো। কতখানি মাখবে তার আমি কি জানি, তোমরা গিন্নি বান্নি, তোমরা জানো না। কদম এসে জিজ্ঞেস করলো, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। কথা শেষ হওয়ার আগে বিন্দু চেঁচিয়ে উঠল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হয়ে যা চোখের সামনে থেকে। রাগে দুঃখে অন্ধ বিন্দু সমস্ত বাড়ি মাথায় করে তুলল। খানিক তোলপাড় করার পরে নির্জীবের মতো ঘরের মেঝের ওপর বসে রইল। মিনিট 10 পরেই তার কানে পরিচিত শব্দ যেতেই ধর্মর করে উঠে দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখে অন্নপূর্ণা উঠোনে এসে দাঁড়িয়েছেন। দুঃখে অভিমানে চোখ মুছতে মুছতে অন্নপূর্ণার সামনে এসে বিন্দু গলায় আঁচল দিয়ে হাত জোর করে বলল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে যদি তোমার মনের স্বাদ পূর্ণ হয়, তবে বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও। বলে চাবির গোছা ঝনাত করে অন্নপূর্ণার পায়ের নিচে ফেলে দিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলো। অন্নপূর্ণা চাবির গোছা তুলে ভাড়ার ঘরে ঢুকলেন। দুপুরের দিকে লোকজনের ভিড় কমে গেলে বিন্দু ভৈরবকে বলে অমূল্যকে ডেকে আনতে। তার জন্য সে অনেকক্ষণ থেকে অস্থির হয়ে উঠেছে। কিন্তু ভৈরব ফিরে এসে জানায় যে অমূল্য আসতে চাইছে না। বিন্দু বিশ্বাস করতে পারল না। এলো না কি রে, আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নেড়ে বলে, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করে থেকে বলে, তার দোষ কি, যেমন মা তেমনি ছেলে হবে তো। আমারও দিব্যি রইল, অমন মা বেটার মুখ দেখব না। অনেক রাতে অন্নপূর্ণাকে বাড়ি পৌঁছে দিতে মাধব তৈরি হতে বিন্দু স্বামীকে জানালো যে অন্নপূর্ণা সারাদিন এক ফোঁটা জলও খাননি। মাধব বলল, সে আমার জানার কথা নয়, সমস্ত নষ্ট হতে যাচ্ছে দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলল, বেশ ভালো কথা, তাহলে তুমিও ওই দলে। চিৎকার করে বিন্দু বলে চলে, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাতে ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন। মুখে আঁচল চাপা দিয়ে রান্নাঘরের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যায় বিন্দু। অন্নপূর্ণা কি ব্যাপার দেখতে চাইলে মাধব বলেন, দেখতে হবে না, চলো। ঝগড়ার খবরটা এতদিন গোপন থাকলেও আর থাকলো না। পরের দিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসে আলোচনার সময় এলোকেশি বলে উঠল, যায় যায় ঝগড়া হয়েছে তো ছেলের কি হলো, সে একবার আসতে পারলো না?
ছোট বউ খুব একটা মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে লজ্জায় ঘেন্নায় মাথা নিচু করল। এলোকে সে আবার কথা শুরু করলো। তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলাম। মেরে ফেলো, কেটে ফেলো, কোনোদিন একটা কথাও বলবো না। বিন্দু কোনো উত্তর না দিলেও বিন্দুর মা বললেন, সে হয় না, অমূল্য তার হাড়ে মাংসে জড়িয়ে আছে, এই ঝগড়া দুদিনের, আবার সব ঠিক হয়ে যাবে। এদিকে বিন্দু মনের জ্বালায় একবার কদমকে, একবার ভৈরবকে, তো একবার বামুন ঠাকুরনকে সাক্ষী করছে কে দোষ করেছে বিচার করতে। তার কথায় বড় বউয়ের দোষই বেশি। বিন্দু বলে, ওই দিব্যি দিতে জানে, আমি জানি না? কাল যদিও বাড়িতে গিয়ে বলে আসি এক বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমার ওই দিব্যি রইল। কি হয় তাহলে? আমি দুদিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি পাঁচজনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামুন ঠাকুরন ভয় পেয়ে বলল, ছিমা, ওসব করতে নেই, ঝগড়া চিরকাল থাকে না, তোমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। বিন্দু অস্থির হয়ে বলে ওঠে, নিশ্চয়ই অমূল্যকে ওরা মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। আজ 5 দিন 4 রাত কেটে গেল, শত্রুর দিকে ফিরে দেখব, তবু ওই বড় বউয়ের মুখ আর দেখব না। বামুন ঠাকুরন নিজের হাতের একটা কালো দাগ দেখিয়ে বলল, যেদিন তুমি অজ্ঞান হয়ে গেলে অমূল্য কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে সে কি কান্না, না দেয় তোমার চোখে জল দিতে না বাতাস দিতে। আমি টানতে গেলাম তো আমাকে কামড়ে দিল। বড় মা টানতে গেলেন, তাকে আছড়ে কামড়ে কাপড় ছিঁড়ে একসা করে দিল। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে উঠে চলে গেল। দিন 4 পরে একদিন বিন্দুর মা ঘরে ঢুকে বললেন, জামাইয়ের মত আছে, বিন্দু তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি, চল। বিন্দু মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমার যাওয়া না যাওয়া তার মতামতের উপর নির্ভর করে না মা, আমার শত্রুর হুকুম না পেলে যেতে পারবো না। মা কথাটা বুঝে বললেন, তোর জায়ের কথা বলছিস? তোরা যখন আলাদা হয়ে চলে এসেছিস তখন তার হুকুম আর নিতে হবে না। বিন্দু মাথা নেড়ে বলল, না, তা হয় না, যতক্ষণ বেঁচে আছে যেখানেই থাক সেই সব। আর যাই করি তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না, তোমরা যাও। মা জেদ করলেন না, চলে গেলেন। পরদিন সকালবেলা মাধব ঘরে বসে কাজ করছিল। হঠাৎ বিন্দু ঘরে ঢুকে কান্না চেপে বলল, বড়ঠাকুর চাকরি করছেন না? মাধব চোখ না তুলেই বলল, হুম। কি, এটা কি তার চাকরির বয়স? চাকরি কি মানুষ বয়সের জন্যে করে? চাকরি তো করে অভাবে। আমি না হয় ঝগড়া করেছি, তুমি তো তার ভাই, তাকে অভাবে থাকতে দেবে কেন? মাধব সহজ গলায় বলল, কেন দেব না? সংসারে যে যার ভাগ্য নিয়ে আসে, কবে বাপ মা মরেছে জানি না। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের আজটুকুও টের পেলাম না। স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, পরিষ্কার ধবধবে জামা কাপড়, থাকা খাওয়ার খরচ, এসব কোত্থেকে এসেছে তা আজও জানি না। এরপর তোমার টাকার এত বড় বাড়ি তৈরি হলো, অথচ দাদাকে দেখো, চিরকাল মুখ বুজে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনে তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্য করে গেছেন। শুধু কদিন আরাম করেছিলেন, তা ভগবান সুদ শুদ্ধ আদায় করে নিচ্ছেন। বলেই মাধব মুখ ফিরিয়ে একটা দরকারি কাগজ খুঁজতে লাগলো। বিন্দুর মুখে একটাও কথা শুনল না। স্বামী এই কটা কথার মধ্যে দিয়ে তাকে কত বড় তিরস্কার করলেন তা সে প্রতি রক্তবিন্দু দিয়ে অনুভব করল। বিন্দু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মাধব কাগজ খুঁজতে খুঁজতে নিজের মনেই বলে যেতে লাগলো, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ পথ। ভোর 4টে বেরিয়ে সারাদিন না খেয়ে রাত্রে ফিরে 2 খান, মাইনে 12 টাকা। বিন্দু শিউরে উঠল, সারাদিন না খাওয়া, মোটে 12 টাকা। বিন্দুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং কোনোদিনও যা করেনি আজ তাই করল। স্বামীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল,
তোমার দুটো পায়ে পড়ি, একটা উপায় করে দাও। রোগা মানুষ, এমন করলে 2 দিনও তো বাঁচবেন না। মাধব কোনো রকমে নিজের চোখের জল সামলে জবাব দিল, আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বৌঠান আমাদের 1 কণা পর্যন্ত নেবেন না। তুমি অন্তত বৌঠানের কাছে যাও, যাতে তার রাগ পড়ে, তিনি খুশি হন, তাই করো। জানো তো তাকে, একবারটি গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু জবাব দিল না, মাথা নিচু করে আস্তে আস্তে চলে গেল। এখানেই শেষ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বিন্দুর ছেলে এর 4র্থ পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।